This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, এখন তো সারাদিন ধরে যা চর্চা হচ্ছে পুরোটাই তো 26-এর ভোটকে সামনে রেখে, তাই তো? ঠিক। তাহলে সেরকমই কি কোনো খবর সবার শুরুতে থাকছে? শুধু 26-এর ভোট নয় শর্মিষ্ঠা, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও চর্চায় আসছে, কোথায় ভয় আর কোথায় বা নির্ভয়। আমি কিন্তু এসআইআর এর কথা বলছিলাম। এসআইআর নিয়ে তো চর্চা আছেই, কিন্তু 26-এর ভোটে একটা বড় ভয় বা জুজু কি হতে পারে এসআইআর, আর সেই জুজুটা কি সব থেকে বেশি করে প্রযুক্ত হতে পারে, সব থেকে বেশি করে সেই জুজু দেখতে পারে বা দেখানো হতে পারে এ রাজ্যের সংখ্যালঘু মানুষদেরকে, বিশেষ করে মুসলিমদের? না, অন্তত তৃণমূলের সংখ্যালঘু মুখরা বলছেন ব্যাপারটা সেরকম নেই, একটু বোধহয় বাড়াবাড়ি হয়ে গেল। আসলে এই রাজনৈতিক বা পীরজাদারা সংখ্যালঘু মুখ হওয়ার চেষ্টা করছে, সেটা করতে গিয়ে কেউ আর একজনের খাতা খোলার হুঁশিয়ারি দিচ্ছে, অন্যজন পাল্টা পাগল বলছেন তাকে। ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক হওয়ার পর থেকে শওকত মোল্লা যেন দলেই কার্যত বিরোধী পক্ষ হয়ে উঠেছেন। আরাবুল কাইজাররা হয়ে উঠছেন ঘোষিত শত্রু, আর ফুরফুরা শরীফের তৃণমূল ঘেঁষা পীরজাদা তোহা সিদ্দিকীর সঙ্গেও লেগে গিয়েছে রীতিমতো। আর সবকিছুর মাঝখানে সব থেকে বড় খবরটা কি জানেন? পীরজাদারা বলছেন দল মত নির্বিশেষে, মানে যে যার সঙ্গে লেগে আছেন অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি, বিজেপি বা এসআইআর নাকি আসলে কোনো জুজুই নয়। 1 ইঞ্চি জমি কিন্তু ছাড়া হবে না, সেই জমি নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করতে হবে। এর জন্য আমাদের ছেলেরা তৈরি তো নাকি? এক বা একাধিক জায়গা থেকে শওকত মোল্লার নির্দেশে আমার খুনের হুমকি আসে। ওর কতটা পয়সা আছে আমরা দেখবো, ওর যেখানে পাবো সেখানে খেলাবো রে, কাইজারকে যেখানে পাবো খেলাবো। 2026-এ সবচেয়ে ভয়ঙ্কর খুনোখুনি হবে। কোথায় কোন চুনো চাঁদা, কোথায় কি বলছে না বলছে, বাজার গরম করার জন্য তাদের কাছে ছেড়ে দিন। রাজ্জাক খুনে করার পরে এরা যেভাবে উৎসাহিত হয়েছে এবং আসামিগুলোকে ছাড়া পেয়ে গিয়েছে, তাতে করে আগামী দিনে আরো খুন মার্ডার করতে চাইছে। সব সময় আসছে, তৈরি থাকুন, ইঞ্চিতে ইঞ্চিতে বোঝাপড়া হবে। এই শওকত এক টাইপের একটু পাগল হয়ে গেছে। কাল আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কথা বলেছেন, তার উন্নয়নের, তার ভালোর কথা বলেছেন, আজকের ঘুরে অন্য কথা বলছেন। ও মানুষটা জানে না, জানেন তো, আমি কোনোদিন পার্টি করি না, করছি না, করবো না। এসবের মাঝখান থেকে এবারে আসল ভয়ের কথায় আসে। এখানেও ভয় কম নয়। এক তো বিএলওদের ভয়, তারা কাজটা ঠিক মতো করতে পারবেন কিনা। দুই, আবার বিএলওদের নিয়ে ভয়, তারা স্বচ্ছভাবে কাজটা করতে পারবেন কিনা। আর এর মাঝখানে আরেকটা নতুন জিনিস সামনে আসছে, বিএলওদের ট্যাকেল করতে তৃণমূলের স্ট্র্যাটেজি, ম্যান মার্কিং সঙ্গে নজরদারি ট্রেনিং, মানে রীতিমতো ট্রেনিং দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে বিএলওদের সঙ্গে ঠিক কীভাবে এগোতে হবে, কীভাবে ডিল করতে হবে। জেলায় জেলায় দলের বিএলএদের জন্য প্রশিক্ষণ শিবির খুলেছে তৃণমূল, মানে বিএলওদের সঙ্গে চিপকে গিয়ে যারা কাজ করবে সেখানেই শিখিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে বুথ এজেন্টদের কীভাবে বিএলওদের ঘনিষ্ঠ হয়ে ভিতরের কথাটা জেনে নিতে হবে। প্রশাসনিকভাবে যারা নির্বাচন কমিশনের বিএলও আছে তাদেরকে কভার করতে হবে আমাদের বিএলও, তার জন্যই তাদেরকে স্পেশালি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসআইআর নিয়ে বিএলওদের নিয়ন্ত্রণ করতে তৃণমূলের ত্রিফলা কৌশল: জনসংযোগ, প্রশিক্ষণ ও ম্যান মার্কিং। ভোটার তালিকা খতিয়ে দেখতে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তাদের সঙ্গে থাকার কথা বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএদের। সেই মতো জেলায় জেলায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে কোথাও বিএলওদের সঙ্গে মিশে যাওয়ার পরামর্শ দিলেন তৃণমূল নেতারা। সে সবাইকে তৃণমূল কংগ্রেস করে তা কিন্তু না, অনেকে করে, অনেকে মনে মনে করে, আবার অনেকে মনে মনে দেখায় আমি তৃণমূল, কিন্তু ভোটটা দিয়ে উল্টো দিয়ে। এই বিএলও দের থেকে আপনাকে একটু মিশতে হবে, আপনি একেবারে তার ভেতরে ঢোকার চেষ্টা করুন। আমাদের বুথে প্রত্যেকটা ভোটারদের যাতে কারো ভোটের মানে ভোটার লিস্ট থেকে যাতে নাম বাদ না দেয়, বিএলওরা ঠিক মতো কাজ করছে কিনা সেই কাজগুলো আমাদের দেখার জন্যই আজকে আমাদের প্রশিক্ষণ করা হলো। কোথাও আবার বিএলওদের কভার করার পরামর্শ দিচ্ছেন তৃণমূল নেতারা। প্রশাসনিকভাবে যারা নির্বাচন কমিশনের বিএলও আছে তাদেরকে কভার করতে হবে আমাদের বিএলও, তার জন্যই তাদেরকে স্পেশালি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কোথাও আবার এসআইআর নিয়ে বোঝাতে তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে তৃণমূল। সাধারণ মানুষের মন থেকে ভয় দূর করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার পাড়ায় পাড়ায় চায়ের আসর শুরু করলো ডায়মন্ড হারবারের তৃণমূল নেতৃত্ব। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে চায়ের চুমুকে উন্নয়নের গল্প। আর তৃণমূলের এইসব কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। আইপ্যাক যদি মনে করে কোনো বিএলওকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধমকায় তাদেরকে কিনে নেবে, সেটা তারা করতে পারে, কিন্তু সেই বিএলও যেন চিন্তা করে তার ভবিষ্যৎটা কি হবে। এসআইআর নিয়ে তোলা চলে অনেকেই, আর তাকেই হাতিয়ার করে ভোট ধরতে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। নীলেশ্বর সান্যাল, সুমন কল্যাণ ভদ্র ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কেন বিখ্যাত বলুন তো? না ভর সন্ধ্যাবেলা কুইজ করছি না, আপনার সঙ্গে এমনি জানতে চাইলাম। বারুইপুর বিখ্যাত ফলের বাগানের জন্য। সেই বারুইপুরের বিএলওদের মানে বুথ লেভেল অফিসারদের একটা অংশ যেন জোড়া ফুলের এক্সটেন্ডেড বাগান, বাড়ির সঙ্গে লেগে আছে আর কি। আচ্ছা, যাহা তৃণমূল তাহাই কি বিএলও, যেখানে তৃণমূলের দুজন জনপ্রতিনিধি তারা আবার অঙ্গনওয়াড়ি কর্মীও বলে। একই অঙ্গে কত রূপ বহুরূপ। তারাই দিব্যি ঘর ভর্তি লোকের সঙ্গে বিএলও ট্রেনিং নিলেন। বিরোধীরা প্রশ্ন তুলছেন স্বাভাবিকভাবেই, এভাবে তৃণমূলের আগমার্কা লোক যদি ঢুকে পড়ে তাহলে এই গোটা ব্যবস্থাটায় নিরপেক্ষতা আদৌ থাকবে? যিনি সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সামলান তিনি দুপুরে পঞ্চায়েতে গিয়ে বসেন। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা ও গ্রাম পঞ্চায়েত সদস্যাই বিএলও। তৃণমূলের 2 জনপ্রতিনিধি নিলেন বিএলওর প্রশিক্ষণ। বারুইপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার 450-এরও বেশি বিএলও নিয়ে চলল ট্রেনিং ক্যাম্প। সেই ভিড়ের মধ্যে মিশেছিলেন কল্যাণপুর পঞ্চায়েতের তৃণমূলের 3 বারের সদস্যা শ্রাবণী মণ্ডল ও বারুইপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যা ভারতী মাইতি। এসডি অফিসে আমি ফিল আপ করে জমা দিয়েছিলাম, কিন্তু এখনও সেই অর্ডার কপি কিছু আসেনি। আমার এখনও মানে বিএলও লিস্টে এখনও আমার নাম আছে। আমি তো অনেক দিন থেকে বিএলও কাজ করছি। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি স্থায়ী কমিটি খাদ্য সরবরাহ। যে বিএলওদের নিয়ে এত বিতর্ক, সেখানে ছিলেন বারুইপুরের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। আমার নোটিশে তো আফটার বিএলও অ্যাপয়েন্টমেন্ট এরকম কোনো কমপ্লেন এসে জমা পড়েনি। বিএলওদের ঝাঁকে কিভাবে তৃণমূলের জনপ্রতিনিধিরা ঢুকে পড়লেন, প্রশ্ন তুলে 2 বিতর্কিত বিএলওকে সরানোর দাবি বিরোধীদের। এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে এই বিএলও থেকে বাদ দেওয়া, না হলে নিরপেক্ষ ভোটার লিস্ট চাচ্ছেন সেটা সম্ভব না। এরা কিভাবে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়, এই সমস্ত তৃণমূলের জনপ্রতিনিধিদের অবিলম্বে এদের পদ থেকে সরাতে হবে। বেশ কিছু বিজেপির শিক্ষক, বিজেপির অঙ্গনওয়াড়ি কর্মী, সিপিএমের শিক্ষক, সিপিএমের অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে। অঙ্গনের রোদ্দুর উঠুক বা না উঠুক, পেয়ারার বারুইপুরে এখন জোড়া ফুলের বহুরূপীদের নিয়ে বিস্তর চর্চা। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। সমীক্ষার কাজের সময় অন ডিউটি দেখানো, বড় বুথের ক্ষেত্রে 2 জন বিএলওকে দায়িত্ব দেওয়ার দাবি এবং নিশ্চিত নিরাপত্তার আবেদন, এই 3 দাবিতে গত শনিবার কমিশনের বৈঠকে তুলকালাম বাদিয়েছিলেন বিএলওরা। তাহলে কি সমীক্ষা করবেন না তারা? তাদের একাংশ যে দাবিতে অনড় ছিলেন সেই দাবি পূরণ না হলে কাজ করবে না? এই সংশয় যখন দানা বেঁধেছিল তখন সমঝোতার ইঙ্গিত। বিএলওদের দাবি আলোচনার পর নির্বাচন কমিশন তাদের সদর্থক বার্তা দিয়েছে এবং বিরোধী বিএলওরা আপাতত এখন শান্ত হয়েছে। ইয়ারো সাহেব উনি অত্যন্ত সহানুভূতি সহকারে এই 3টে বিষয় উনি মান্যতা দিয়েছেন। উনি বলেছেন যে 2টো কাজ থেকে কিভাবে আপনাদের আমরা একটা কাজে অব্যাহতি দিয়ে কিভাবে আপনাদের কাজটা করাতে সাহায্য করতে পারি সে ব্যাপারে পূর্ণ সহযোগিতা করব। সিকিউরিটি ব্যাপারে বলেছেন যে আমরা সমস্ত ব্যবস্থা করেছি, আমাদের পক্ষ থেকে যা যা করার লোকাল থানাকে জানিয়েছি। বলেছেন যেখানে বড় বুথ আমরা চেষ্টা করছি যে ছোট বুথগুলো আছে তাদের বিএলওদের সাহায্য করার জন্য পাঠাতে পারি কিনা। গত শনিবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ শিবির ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিএলওরা দাবি করেন কমিশন চাইছে শিক্ষক ও শিক্ষিকারা স্কুলের কাজের পাশাপাশি এসআইআর এর কাজ করুন, কিন্তু সেটা অসম্ভব বলেই মনে করেন শিক্ষকরা। তারা স্পষ্ট দাবি করেন এসআইআর এর কাজ করতে হলে স্কুলের দায়িত্ব থেকে ছুটি দিতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি তোলেন তারা। পাশাপাশি বড় বুথে 1 জন বিএলওর বদলে 2 জন বিএলও নিয়োগ করতে হবে। সেই দাবিগুলি নিয়ে সোমবার সদর্থক আলোচনা হয়েছে বলেই দাবি তাদের। তো মিটিংটাতে সদর্থক উত্তর পাওয়া গেছে যে আমাদের থানার ফোন নাম্বার ইত্যাদি দেওয়া থাকবে, কোথাও কোনো অসুবিধায় পড়লে আমরা পুলিশের সহযোগিতা পাবো। আমাদের যেটা 2 জায়গায় কাজ সেইটার ব্যাপারে একটু নিশ্চিত করেছেন।
যেরকম যেরকম ব্যবস্থা নেওয়া যেতে পারে ঠিক সেই রকম ব্যবস্থা ওনারা নেবেন কথা দিয়েছেন। এরপরে বিএলওরা নিজেদের কিট সংগ্রহ করেন। বিএলও প্রশিক্ষণ নিয়েছিলেন গত শনিবার, তারা এই কিটস নিয়ে তারা বেরোচ্ছেন এবং তাদের মধ্যে রয়েছে যেমন এনুমিনেশন ফর্ম রয়েছে, ফর্ম ছাড়া রয়েছে রেজিস্টার, এছাড়াও রয়েছে একাধিক নথিপত্র, সেইগুলো নিয়ে তারা বেরোচ্ছেন একের পর আলিপুরের যে ট্রেজারি বিল্ডিং সেখান থেকে বেরোচ্ছেন। কিন্তু এত হুমকি হুঁশিয়ারির মধ্যে বিএলওরা কি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। শান্ত ভট্টাচার্য ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর আবহে বঙ্গে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে অ্যাকশনে ইডি। চাকদার পরারি গ্রামে ইডির হানা। বিপ্লব সরকার নামে এক কাঠ মিস্ত্রির বাড়িতে ইডি তল্লাশি চালায়। বিপ্লব সরকার, তার বাবা এবং ভাইকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিভাবে, কোথা থেকে পাসপোর্ট তৈরি হয়েছে, পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন জানতে চাইছেন ইডি আধিকারিকরা। বিপ্লব সহ 3 জনকে জিজ্ঞাসাবাদ ইডি আধিকারিকদের। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে সম্প্রতি নদিয়া থেকে ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ইডি। বিপ্লব সরকার ইন্দুভূষণের থেকে পাসপোর্ট বানিয়েছিল বলে খবর। আজাদ মল্লিকের ভারতীয় পাসপোর্ট রিনিউ করে দিয়েছিল ইন্দুভূষণ। পশ্চিমবঙ্গে এত জালিয়াতি আর এত দুর্নীতি হচ্ছে, এবার মনে হচ্ছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটা চ্যাপ্টার নতুন করে এখানে খুলতে হবে। WBI, ওয়েস্ট বেঙ্গল ব্যুরো অফ ইনভেস্টিগেশন খুলতে হবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা সিবিআই খুলতে হবে, এমন অবস্থা। এরা তো চুরি করা মানে পাসপোর্টে দুর্নীতি হতে পারে, এই রকমের চিন্তা ভাবনা একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে, তাছাড়া আর কেউ করতে পারে না। রাজ্যের পিছিয়ে পড়া তপশিলি জাতিগুলির মধ্যে অন্যতম বাউরি। এই সম্প্রদায়ের দাবি রাজ্যের পশ্চিমাঞ্চলে 38টি আসনে তারাই নিয়ন্ত্রণ। আর পিছিয়ে পড়া বোর্ডের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই নিয়ে তো বেজায় গোলমাল। তৃণমূল ঘনিষ্ঠ বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান যেভাবে একে অপরের দিকে কাদা ছুড়ছেন, তা কি অঙ্ক বদলের ইঙ্গিত দিচ্ছে? এমন এক ব্যক্তিকে কালচারাল বোর্ডের চেয়ারম্যান করেছেন, তিনি কখনো বাউরি সমাজ করেননি। জবাব দিলেন যে বাউরি কালচার বোর্ড থেকে যে ঘরগুলো হয়েছিল সেই ঘরগুলো কারা পেয়েছে? রাঢ়বঙ্গে নারদ বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যানের সঙ্গে লেগে গেল প্রাক্তনের। একে অপরের দিকে যেভাবে তাঁরা তীর ছুড়ছেন, তাতে যে অনেক অন্ধকার দিক সামনে চলে আসছে। বাউরি কালচারাল বোর্ড সূত্রে জানা গিয়েছে, রাজ্যে তপশিলি জাতিভুক্ত 2,70,00,000 মানুষ, তার মধ্যে প্রায় 1 কোটি বাউরি। বাউরিদের দাবি পশ্চিমাঞ্চলে জেলাগুলির 38টি আসনে তারাই নিয়ন্ত্রক, যার মধ্যে রয়েছে বাঁকুড়ার 12টি, বীরভূমের 5, পশ্চিম বর্ধমানের 5, পুরুলিয়ার 4, পূর্ব বর্ধমানের 4, হুগলির 3, পশ্চিম মেদিনীপুরের 3 ও ঝাড়গ্রামের 2টি আসন। এই আসনগুলিতে 25 থেকে 30% বাউরি ভোট। সেই গুরুত্ব বুঝে বাউরি সম্প্রদায়ের উন্নয়নের জন্য 2021-এ মুখ্যমন্ত্রী বাউরি কালচারাল বোর্ড গঠনের কথা ঘোষণা করেন। গত অগস্ট মাসে সেই বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। দেবদাস বাউরিকে সরিয়ে চেয়ারম্যানের পদে আনা হয় তৃণমূলের শিক্ষক নেতা দীপক দুলেকে। পদহারা দেবদাসকে পরে বোর্ডের ভাইস চেয়ারম্যান করা হয়। সেই থেকেই দুজনের দ্বন্দ্ব এবার তা তীব্র হলো। আমাদের যতগুলো বাউরি সমাজ সংগঠন আছে, এরা কেউ ওকে মেনে নিতে পারছেন না। উনি কখনো আব্বাস সিদ্দিকের সঙ্গে মিটিং করছে, সমাজকে বিভ্রান্ত করছে, কখনো উনি বিজেপি রাজনৈতিক দলে বিজেপি ঝান্ডার তলে কখনো করছেন। ওনার নিজের কোনো বেস নেই। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী সরকার, যে মাননীয় পশ্চিমবঙ্গ সরকার যে দায়িত্ব দিয়েছেন, তিনি সেই সরকারকে অস্বীকার করছেন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে অস্বীকার করছেন এবং তার দেওয়া পদকেও তিনি অস্বীকার করছেন। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে মূলত বাস বাউরিদের। আর সেই প্রেক্ষাপটে বাউরি বোর্ডের শাসক দলের ঘনিষ্ঠরা যেভাবে একে অপরের দিকে রে করে তেড়ে যাচ্ছেন, তাতে কি শাসক দলের অস্বস্তি আরো বাড়ল? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কানুনে তৃণমূলের প্রত্যাবর্তন। 7 বছর পর বান্ধবী বৈশাখীকে নিয়ে ফিরলেন তৃণমূলে। এনকেডিএ চেয়ারম্যান পদ পাওয়ার পরে দলে ফেরা স্বাগত জানালেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের শিরা ধমনীতে বইছে, দলকে শক্তিশালী করতে পথে নামবো বললেন শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলেও হাঁটবেন শোভন। ঘরের ছেলে ঘরে ফিরলেন, স্বাগত জানিয়ে বললেন অরূপ বিশ্বাস। ঘরে ফেরার বোধহয় একটা পরিবেশ বেশ কয়েক মাস ধরেই চলছিল, সেই সেপ্টেম্বর থেকে। আজকের হঠাৎ করে যোগদান। তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মমতাদির সঙ্গে আমার যোগাযোগ কোনো মুহূর্তের জন্যই বিচ্ছিন্ন হয়নি। হয়তো হাতে পতাকা দেখতেন না বলে
আর মিছিলে পা মেলাতে দেখতেন না বলে, কিন্তু আমার মন প্রাণ অস্থি কিন্তু সেইখানেই পড়ে থাকতো। আজকে সেই মহেন্দ্রক্ষণ এসছে আমাদের কি যখন তৃণমূল কংগ্রেসে সঙ্গে একসঙ্গে পথে নেবে কাজ করার সুযোগ আসছে, এতে আমি আপ্লুত, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনি বলছিলেন যে তৃণমূল কংগ্রেস আপনার ধমনী শিরা, 2017 একটা অন্য ছবি দেখেছিলাম, সেই সময় ধমনী শিরা কি বাদ চলে গেছিল? ধমনী শিরা অস্তিত্ব সবটাই কিন্তু তৃণমূল কংগ্রেস, সেটা শিরাতে বয়ে যায়, সেটা ধমনীতে বয়ে যায়, সেটা হৃদয়ে বয়ে যায়, সেটা ফুসফুসে বয়ে যায়, সেটা মাথা ব্রেনে যদি বলেন তাতে ঢুকে যায়, সব অস্তিত্বটাই সেইটা অধিকার করে থাকে। সেটাই সেই জায়গায় থেকে আজকে ঘরে ফেরাটা একটা বড় প্রশান্তি দিয়েছে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সমাজ, আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে, এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল। দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকেই দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি তৃণমূল করি, আমি শোভন বৈশাখীর দল করি না। অতএব শোভন বৈশাখী কোন মঞ্চে থাকবে আমি সেই মঞ্চে যাব না, এরকম কোনো ব্যাপার নেই। তৃণমূল যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় যে তৃণমূল যে মঞ্চে আমায় ডেকেছে সেই মঞ্চে শোভন বৈশাখীকেও ডেকেছে, আমি যাব। তবে বৈশাখী দেবী একসময় বলেছিলেন যে তিনি আমার সঙ্গে, তারা দুজন আমার সঙ্গে এক মঞ্চ শেয়ার করবে না। তো যদি সেই সিদ্ধান্তে থাকেন, কোনো মঞ্চে আমাকে ডাকলে ওনাদের ডাকলে আমি তো পৌঁছে যাবই, কারণ আমি এখনো তৃণমূলের কর্মী, আমি তৃণমূলের কাউন্সিলর, এমএলএ, আমাকে যেতেই হবে। ওনারা যদি যাবেন তাহলে এক মঞ্চ শেয়ার করতে হবে, কথাটা রাখতে পারলেন না। আর যদি না গিয়ে নিচে দাঁড়িয়ে থাকেন মঞ্চের, তাহলে সেটা ওনাদের ব্যাপার। আর ওনারা আসতে চাইছেন, কাজ করতে চাইছেন, মন দিয়ে কাজ করুন। কারোর পেছনে, বিশেষ করে আমার পেছনে যদি না লাগেন, আমাকে যদি কাজে ডিস্টার্ব না করেন, আমার কোনো বক্তব্যই নেই যে ওনারা এলেন কেন ওনারা কাজ করবে। অবশ্যই কাজ করতে চাইছেন, কাজ করবেন। এসআইআর আবহে নদিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি ব্লগার, গয়েশপুরে ভাড়া থাকতেন তিনি। ধৃতের নাম মুফতি আব্দুল্লাহ আল মাসুদ। 2018 সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তিনি। 2020 সালে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে তিনি জায়গা বদলে থাকছিলেন। সূত্রে খবর, নিয়মিত ধর্মীয় মৌলবাদের বিষয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে বাংলাদেশি মৌলবাদীদের রোষে পড়েন এই ব্লগার। এরপর প্রাণে বাঁচতে চলে আসেন ভারতে। ভিসার মেয়াদ শেষ হলেও প্রাণের ভয়ে আর তিনি দেশে ফিরতে পারেননি, তাই এই দেশে তিনি আত্মগোপন করেছিলেন। জিজ্ঞেস করবো না, নিশ্চয়ই জিজ্ঞেস করবেন না। কেন? কবে থেকে চেনেন? আমি চিনি না। আপনার বাড়িতে ভাড়া দিয়েছিলেন? মাসুদকে কি করে চিনলেন? মাসুদকে কবে থেকে চেনেন? কবে থেকে চেনেন? এইভাবে যাচ্ছেন কেন? বাড়ি ভাড়া কবে দিলেন? গসপুরে কবে দিয়েছিলেন বাড়ি ভাড়া? মাসুদকে কবে থেকে চিনলেন? আল মাসুদ, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসেছেন। আপনার স্বামী পালিয়ে গেল কেন? হেলমেট মাথায় দিয়ে? আপনার সঙ্গে হেলমেট মাথায় পালিয়ে গেল কেন? এখানে এই যে যিনি ভাড়া থাকতেন, এটা কি আপনাদের স্থানীয় লোক? না। কোথায় বাড়ি কি জানতেন? না, সেসব জানতাম না। এরপরে কি পুলিশ তো এসে ধরে নিয়ে গেছে? হ্যাঁ। কি কারণে? সেটা তো বলতে পারবো না। অনেকদিন ধরে এখানে ছিল। পুলিশ আসার পরে পাড়া থেকে কমপ্লেন হয়েছিল। একাই থাকতো, মাঝে মধ্যে ওনার বাংলাদেশ থেকে লোক টোক আসতো দেখতাম। বাংলাদেশ থেকে? এমনিতে বাংলায় সেবা কথাটা খুব চলে বাংলা সমাজে, বাংলা রাজনীতিতে, কিন্তু সেবাই পরম ধর্ম। নন্দীগ্রামে এই স্লোগানটা একটু বদলে নিলে বোধহয় এবার ভালো হয়। এখানে সেবা যেন রাজনীতিরই ধর্ম। তৃণমূল বলছে ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয় হবে। বিজেপি পিছিয়ে থাকতে পারে? শুভেন্দু অধিকারীর খাস তালুক বলে কথা। তাই শুভেন্দু বলছেন এইসব তিনি 2009 থেকে করে আসছেন। যুক্তি পাল্টা যুক্তির মধ্যেই অনেকের প্রশ্ন, এত সেবা টেবা আদৌ কি পাচ্ছেন হলদি নদীর পাড়ের বাসিন্দারা? চুরির পয়সা আছে করতে না বলছে, এক্সপায়ারি ওষুধ দেবেন না, ভুয়া ডাক্তার আনবেন না, কেউ চায়নি, ওসব সাজানো। যতই আমাদেরকে অনুকরণ করুক না কেন, মানুষের সহানুভূতি মমতা ব্যানার্জির প্রতি
জনতাই জনার্দন, আর সামনে যদি ভোট হয় তাহলে তো কথাই নেই। রাজ্য রাজনীতির যে বিধানসভা আসন অন্যতম চর্চিত, সেই নন্দীগ্রামের বাসিন্দারা এবেলা ওবেলা নানা প্রতিশ্রুতি পাচ্ছেন। ভোটমুখী নন্দীগ্রামে তৃণমূলের মুখে ডায়মন্ড মডেলে সেবাশ্রয়, বিজেপির উদ্যোগে সেবাদান স্বাস্থ্য শিবির, সব মিলিয়ে নন্দীগ্রামে পুরো দস্তুর সেবা যুদ্ধ। বিরোধী দলনেতার দাবি 16 বছর আগে থেকেই তিনি নন্দীগ্রামের সেবাদানে যুক্ত, নতুন কিছু নয়। 2009 সাল থেকে এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি, কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, নতুন নয়, এটা শিকড় খুব গভীরে। পাল্টা তৃণমূলের কটাক্ষ, নকল নবিশ বিজেপি। ডায়মন্ড মডেলের সেবাশ্রয় দেখে তড়িঘড়ি নেমেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী আবার নতুন করে চেষ্টা করছেন যে মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য, যে আমি বিভিন্ন ধরনের পরিষেবা আপনাদের কাছে পৌঁছে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সেবাশ্রয় প্রকল্পকে নকল করার চেষ্টা করছেন। তৃণমূল বিজেপি যাই বলুক, সেবার লড়াইয়ে আদতে কি নন্দীগ্রামের বাসিন্দারা সুস্বাস্থ্যের খোঁজ পেলেন? অনেক কিছু স্পেশালিস্ট হওয়া উচিত, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে একজন ডাক্তার সব বিভাগেরই রুগী দেখছে। তো এখানে 4টে হলো, আবার যদি কোনো দল এসে করে তাও ভালো। মানুষ তো সাধারণ মানুষ তো পরিষেবা নেবে কথা। ইনি জিতলে আমি জিতলে এটা করে দেবো, আর উনি বলছেন আমি জিতলে এটা করবো, আর যে কেউ জিতলে তো করে দেবে। সেই 2013 সালে স্বাস্থ্য জেলা হয় নন্দীগ্রাম। 2 বছর পর সুপার স্পেশালিটি হাসপাতাল প্রায় বহু আলোচিত এই কেন্দ্রে, কিন্তু সেখানে নেই আইসিইউ। বড় সার্জারির ক্ষেত্রে রেফার হয়। এসব দেখে কারো কারো প্রশ্ন, নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় মডেলের দাবি কি আসলে স্বাস্থ্যের রোগ মেনে নেওয়া? ব্যর্থতার জানালা কি খুলে দিল শাসক দলই? নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। কাউন্সিলরদের সম্পত্তি নিয়ে কম বিতর্ক নেই। অভিযোগ, অনেকেরই সম্পত্তি বাড়ছে বিদ্যুৎ গতি, অথচ সাফাই কর্মীদের বেতন বাড়াতেই যত সমস্যা। শিলিগুড়ি পুরসভার সাফাই কর্মীদের পাশে দাঁড়াতে এবার ঝাড়ু হাতে রাস্তায় নামলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ফের আন্দোলনে শিলিগুড়ি পুরসভার সাফাই কর্মীরা। যাদের কাঁধে শহর ঝাঁ চকচকে করার দায়িত্ব, তাদের বেতন নিয়েই উঠছে প্রশ্ন। অথচ শিলিগুড়ি পুরসভার কাউন্সিলরদের জন্য সাম্মানিক ভাতা, মোবাইল ফোন, গাড়ির তেল ইত্যাদি সহ মাসে 17,000 টাকা বরাদ্দ। শিলিগুড়ি পুরসভার মোট কাউন্সিলর 47 জন, অর্থাৎ কাউন্সিলরদের জন্য মাসে বরাদ্দ 7,99,000 টাকা। সেখানে সাফাই বিভাগের ভ্যান চালকরা পান 6,200 টাকা, সাফাই কর্মীরা পান মাসিক 9,000 টাকা। সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবির সমর্থনে পথে নামল বিজেপি। দিন কয়েক আগেই ছট পূজার পর শহরে ঝাড়ু দিয়েছিলেন মেয়র গৌতম দেব, আর ঠিক তারই পাল্টা হিসেবে আজ পৌর নিগমের সামনে গিয়ে ঝাড়ু দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ঝাড়ু নিয়ে রাস্তা সাফাই করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মেয়রকে তো বিধায়কের স্বচ্ছতার আপনি বার্তা দিচ্ছেন শহরে, অথচ যারাই স্বচ্ছতার কাজ করে তাদের প্রতি যত্নবান হন, তাদের মাইনা বৃদ্ধি পাক। 10 টাকা মাইনা বৃদ্ধি পেয়েছে এই যে বড় বড় কথা বলা মেয়র সাহেবের আমলে। ওনাদের কাউন্সিলরদের পয়সা আকাশের গতিতে বেড়েছে। লোক দেখানো আন্দোলন বলে পাল্টা কটাক্ষ মেয়রের। ও জানেন, আমি অ্যাডমিনিস্ট্রেটর যখন ছিলাম তখন তো আমি অস্থায়ী কর্মীদের 10% বাড়িয়েছি, তারপরে 3% বাড়িয়েছি। রিচা হয়তো কালকে শহরে আসবে, তাকে সম্বোধনা দেওয়া যাবে। পলিটিক্যাল এই ধরনের পুরসভার ভিতরে এটা 2 দিন পরে করলেও পারত, তবে ও করেছে। তাদের নিজেদের রাজনৈতিক এজেন্ডায় করছে, ভোটের আগে এরকম করবে। ভোটের আগে শাসক বনাম বিরোধীদের এই চাপানুতো সাফাই কর্মীদেরকে নিয়ে শহরের উত্তেজনা বাড়াচ্ছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।